নমস্কার, দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি পলাশ মুখোপাধ্যায় যথারীতি চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন একটি পর্ব নিয়ে। চলে এসেছি দমদম স্টেশনে। আজ যাচ্ছি আগরপাড়া। আক্ষরিক অর্থেই আমার ঘরের কাছেই। একটু দেরি করে মধ্যাহ্নভোজন সেরেই বেরিয়েছি আমি। দমদম স্টেশন থেকে ধরে নিয়েছি আগরপাড়া যাওয়ার ট্রেন। মেন লাইনে বারাকপুরগামী অধিকাংশ ট্রেনই আগরপাড়া দাঁড়ায়। দমদম থেকে মিনিট 10 সময় লাগে। বেলঘরিয়ার পরেই আগরপাড়া। এবারে যেতে যেতে বলি আগরপাড়া সম্পর্কে। আগরপাড়ার নামকরণ সম্পর্কে আমি দুটি মত পেয়েছি। একসময় এখানে নৌকো তৈরিতে পারদর্শী অঘোর নামে এক সম্প্রদায়ের বসবাস ছিল। সেখান থেকে স্থানটি অঘোর বা আগরপল্লী বলেও পরিচিত হয়। সেখান থেকে পরিবর্তিত হয়ে আগরপাড়া হয়েছে। অন্যদিকে আবার কারো মতে আগরপাড়ার পূর্বের নাম ছিল অগ্রপল্লী, যা পরবর্তীকালে পরিবর্তিত হয়ে আগরপাড়া হয়ে গিয়েছে। সময়ের খাঁজে নথিভুক্ত কিছু ঘটনা ও কাহিনী থেকে আগরপাড়ার প্রাচীনত্ব সম্পর্কে কিছুটা আঁচ করা যায়। যেমন 1857 সালের 29শে জুন প্রকাশিত সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদকীয় থেকে জানা যায়, মুসলিম সৈন্যরা সিপাহী বিদ্রোহ চলাকালীন ব্রিটিশ শাসন শেষ হয়েছে ভেবে আগরপাড়া মিশনটি আক্রমণ করে। দলবদ্ধভাবে প্রতিরোধ করে স্থানীয় হিন্দুরা। আবার 1860 সালে প্রকাশিত টেকচাঁদ ঠাকুর ওরফে প্যারীচাঁদ মিত্রের বই রামারঞ্জিকার একটি চরিত্র পদ্মাবতীর বয়ানে উঠে এসেছে আগরপাড়ার স্কুলের কথা। অন্যদিকে দীনবন্ধু মিত্র 1876 সালে তার সুরধ্বনি কাব্যতে লেখেন, পবিত্র আগরপাড়া গিরিজা শোভিত, গাইতেছে নরনারী দেবিদ সঙ্গীত। বাংলা কাব্যে আগরপাড়া গির্জার এই উল্লেখ এটির গুরুত্ব এবং জনমানসের প্রভাবের বার্তাবাহী, যদিও সেই গির্জা আজ আর নেই। কথা বলতে বলতে চলে এসেছি আগরপাড়া স্টেশনে। স্টেশনে নেমে একটু ছকে নিলাম আজকের গন্তব্যের তালিকাটি। স্টেশন থেকে বেরিয়েই টোটো এবং অটোরিকশা স্ট্যান্ড। আপনার গন্তব্যে নিয়ে যাবে এরাই। তবে আমি এখনই অটো বা টোটোতে কিন্তু উঠছি না। স্টেশনের টিকিট কাউন্টার থেকে ঢিলছোড়া দূরত্বেই রয়েছে শ্রী গৌরাঙ্গ মিষ্টান্ন ভাণ্ডার। আমি শুনেছি এই গৌরাঙ্গ দই আগরপাড়ায় খুব বিখ্যাত, তাই আগেই এলাম এখানে। দোকানে অন্য অনেক মিষ্টি রয়েছে, দইও আছে। প্রায় 70-80 বছরের পুরনো দোকান, ভালোই চলে। মিষ্টি লাল দই 240 টাকা কেজি। আমি আমার জন্য 100 গ্রাম সেই ছোট্ট একটা লাল দইয়ের ভাঁড় নিয়ে নিলাম। খাওয়া হবে একটু পরে। গৌরাঙ্গ থেকে দুপা এগোতে আছে আনন্দময়ী সুইটস। আগরপাড়া এলাকায় এদের মিষ্টিরও বেশ নাম আছে, এসেছি সেখানেই। আসলে আনন্দময়ীর মূল দোকানটি তেঁতুলতলা মোড়ে বিটি রোডের ধারে। এই দোকানটি এখানে নতুন হয়েছে, কিন্তু মিষ্টি একই জায়গাতে তৈরি হয়। আমার তো সুবিধেই হলো, কাছাকাছি দুটো দোকান পেয়ে গেলাম। আনন্দময়ীতেও প্রচুর মিষ্টি, নানান রঙের, নানান গন্ধের এবং নানান দামের থরে থরে মিষ্টির ডালা সাজানো। তার মধ্যে বেছে নেওয়া সত্যি খুব কঠিন। দোকানের কর্মীদের সাহায্য চাইলাম। আমি সেরা দুটি মিষ্টি চেয়েছিলাম, কিন্তু ওরাই আমাকে 4টি মিষ্টি দিলেন। বাটার রোল, বাটারস্কচ সন্দেশ, বৈকুণ্ঠভোগ সন্দেশ এবং মঞ্জরি সন্দেশ। এই 4টি নাকি ওদের দোকানের সেরা মিষ্টি। যাই হোক, এই 4টিও একটা বাক্সে ভরে নিয়ে এবার রওনা দিলাম এখান থেকে। আমি চলে এসেছি তেঁতুলতলা মোড়ে। এই মোড় থেকে বিটি রোড পার করে ইলিয়াস রোড ধরবো আমি। আমার প্রথম দ্রষ্টব্য একটু কাছেই থাকা ছাতাপড়া ব্যানার্জি বাড়ি, সেখানেই যাচ্ছি আগে। হাঁটা শুরু করলাম, ভালোই লাগছিল। আমি তো আগেই বলেছি আপনাদের, অচেনা জায়গায় হাঁটতে আমার ভালোই লাগে। আগরপাড়ার মূল দ্রষ্টব্যগুলি কিন্তু এই দিকটাতেই, তাই আপনারা চাইলে স্টেশন থেকে অটোতে সরাসরি গিরিবালা ঘাট বা এই ব্যানার্জি বাড়িতেও চলে আসতে পারেন।
এসে গিয়েছি ব্যানার্জি বাড়ির সামনে। ইলিয়াস রোডের ধারে এই বাড়ি। শোনা যায় এই রাস্তা তৈরির জন্য এখানে ব্যানার্জিরা জমি দিয়েছিলেন। সামনেই দুটি শিব মন্দির মুখোমুখি। একটি একটু প্রাচীন দেখেই মালুম হয়, অন্যটি আধুনিক রূপ। এই দুই মন্দিরের মাঝখান দিয়েই সোজা গেলে একটি প্রবেশদ্বার, তার পাশেই ফলকে এই বাড়ির পরিচয়। প্রবেশদ্বার দিয়ে ঢুকেই নজরে আসে ঠাকুর দালান। এই বাড়িতে দুর্গাপুজো এবং কালী পুজো দুটিই বেশ বিখ্যাত। জমিদার বাড়ি সেভাবে দেখবার মতো করে আজার নেই, আছে এই ঠাকুর দালান। দেখতে দেখতেই বলি এই বাড়ি সম্পর্কে সংক্ষেপে। এই বংশের আদিপুরুষ রামশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ইনি ছিলেন ঢাকা বিক্রমপুরের জমিদার বংশের মানুষ। ধর্মপ্রাণ সাধক রামশঙ্করের জমিদারিতে মন ছিল না। সংসারের প্রতি বীতশ্রদ্ধ হয়ে তিনি বেরিয়ে পড়েন ঈশ্বরের অনুসন্ধানে। সারা ভারতে এখানে ওখানে ঘুরে হাজির হন কালীঘাটে। মন্দিরের এক প্রান্তে বসেই বেদ বেদান্ত গীতা চণ্ডীপাঠ করে তৃপ্তিদান করতেন মানুষজনকে। একদিন সেখানে এলেন ওই অঞ্চলের তৎকালীন জমিদার সন্তোষ রায়। এই সন্তোষ রায় ছিলেন বেহালার বরিশার সাবর্ণ রায়চৌধুরী বংশের পূর্বপুরুষ লক্ষ্মীকান্ত মজুমদারের প্রপৌত্র। সন্তোষ রায় সাধু বাবার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন, আসা যাওয়া বাড়ে। তারপর নিজের কন্যা হরিপ্রিয়ার বিবাহ সম্বন্ধ নিয়ে যান সাধু বাবার কাছে। সাধু রামশঙ্কর প্রথমটায় অমত হলেও প্রবল চাপে বিবাহে রাজি হন। জমিদারবাবু তার জামাতাকে তার জমিদারি এলাকাভুক্ত ভূখণ্ডের মধ্যে থেকে রামশঙ্করেরই পছন্দ মতো আগরপাড়ার জমিদারি সম্পত্তি প্রদান করেন। জমিদার কন্যা হরিপ্রিয়ার নামে প্রদত্ত জমিতে তৈরি হয় ঘরবাড়ি। সেটা 1157 সন, ইংরেজির 1750 সাল। এর বেশ কিছু বছর পর হরিপ্রিয়া নিজ গৃহে দুর্গাপুজোর স্বপ্ন দেখলে সে কথা পৌঁছে যায় বরিশায়। জমিদার সন্তোষ রায়ের উদ্যোগে রামশঙ্করের ঢাকা বিক্রমপুরের পিতৃগৃহ থেকে পুরনো এক প্রতিমার কাঠামো নিয়ে আসা হয়। দুর্গাপুজোর রীতিনীতি আচার উপকরণ যাবতীয় তথ্য জেনে এসে পরের বছর আগরপাড়ার এই বাড়িতে দুর্গাপুজোর সূচনা হয়। সেটা বাংলার 1190 সন, অর্থাৎ 1783 সাল। পরের বছর তৈরি হয় ঠাকুর দালান আরও বড় বাড়িসহ, যা আজ আমাদের সামনে। এই বাড়ির দুর্গাপুজো গোটা আগরপাড়ার মধ্যে তো বটেই, এমনকি কলকাতার প্রাচীন বাড়িগুলির পুজোর মধ্যে অন্যতম। শুধু দুর্গাপুজোই নয়, দুর্গাপুজোর পাশাপাশি কালী পুজো হয় ধুমধাম করেই। আর একটা কথা না বললেই নয়, সেটা হলো এই বাড়ির এমন নামকরণ কেন। শোনা যায় রঘু ডাকাত সেই সময় ডাকাতি করে লুট করা টাকা বা মুদ্রা রেখে দিত বাণিজ্য বাড়ির পেছনের পুকুরে। একবার মা দুর্গার স্বপ্নাদেশে জমিদার গিন্নি পুকুরে জেলে নামিয়ে জাল ফেলে কলসিসহ সমস্ত মুদ্রা উদ্ধার করেন। সেই সব জলে নষ্ট হয়ে যাওয়া বা ছাতা পড়া মুদ্রা ছাদে শুকোতে দেওয়া হয়। এই খবর পেয়ে রঘু ডাকাত এবারে আক্রমণ করে, কিন্তু মা দুর্গার অলৌকিক ক্ষমতার কাছে বশ্যতা স্বীকার করে তারা পালিয়ে যায়। এই খবর চারিদিকে জানাজানি হলেই এ বাড়ির নাম হয়ে যায় ছাতা পড়া বাণুজ্যে বা ব্যানার্জি বাড়ি। যদিও এই ব্যাপারে একটা অন্য প্রচলিত মতও আছে। এই পরিবারে একসময় এত টাকা ছিল যে অব্যবহারের কারণে তাতে ছাতা পড়ে যায়। তবে যেটি সত্য হোক না কেন, এই বাড়ির অস্তিত্ব যে আগরপাড়ার বুকে এক প্রাচীন সুদীর্ঘ ইতিহাস বহন করে চলেছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। ছাতাপড়া জমিদার বাড়ি থেকে মিনিট 10 হেঁটে চলে এসেছি পেয়ারে বোস্টম ঘাটে। আপাতত নিরিবিলি ঘাট। আসলে বিকেল 3টে বাজে, মন্দিরগুলি খুলবে মোটামুটি 4টে নাগাদ। এই সময়টা ভাবলাম একটু গঙ্গার পাড়েই কাটানো যাক। এখন অবশ্য ভাটা চলছে, তাই জল একটু কম। বসলাম ঘাটে কিছুক্ষণ, অনেকটা হেঁটেছি তো, এদিকটা নিরিবিলিও আছে। ভাবলাম এই বেলা সঙ্গে আনা মিষ্টিটা এবার একটু খাওয়া যাক। যেমন ভাবা তেমন কাজ। গৌরাঙ্গের দই দেখলাম বেশ সত্যি লালচে সুন্দর, দেখেই লোভ হচ্ছে। এবারে খোলা যাক আনন্দময়ী সুইটসের বাক্সটা। বাক্সের ভিতরেই রয়েছে 4টি বাছাই করা মিষ্টি। একদম বাঁদিকে বাটার রোল, তারপরে পরপর 3টে মিষ্টি। প্রথমটি বাটারস্কচ, দ্বিতীয়টি মঞ্জরি সন্দেশ, নিচে বৈকুণ্ঠভোগ সন্দেশ। তাহলে আর দেরি কেন, গঙ্গা পাড়ে বসে হয়ে যাক মিষ্টি মুখ। যাওয়ার সঙ্গে একটু খাওয়া না হলে হয় বলুন তো? একটু খাওয়া তো আমাদের থাকেই, ঘরের কাছেই তো, সেই জন্য খুব বেশি না, ছোটোখাটো খাওয়া। তো মিষ্টি নিয়ে এসছি, আপনারা তো দেখেছেন। আমি মিষ্টি কিনেছিলাম 2টো দোকান থেকে। গৌরাঙ্গ দই খুব বিখ্যাত,
গৌরাঙ্গর দই আমার হাতে, সেটা দিয়ে শুরু করব। এই গঙ্গার পাড়ে বসে একটু নিরিবিলি অবশ্য পাওয়া খুব মুশকিল। আগরপাড়াতে আমি দেখলাম সব ঘাটেই লোকজন রয়েছে, নানান রকম ভিড়। তারপরে এখন যেহেতু একটু শীতকাল, গঙ্গার ধারে একটু বেশি মানুষজন রোদ পোয়াচ্ছেন, এর মধ্যে একটু নিরিবিলি খুঁজে নিয়ে একটু দইটা খাই। গৌরাঙ্গর দই, মিষ্টি দই, লাল মিষ্টি দই। একদম পুরোপুরি মিষ্টি দই। অনেক মিষ্টি দইতে একটু টকের ভাবনা ভাব থাকে হালকা, এখানে কিন্তু সেটা নেই, একদম পুরো মিষ্টি দই। খেতে খারাপ নয়, খেতে ভালো। তবে একটু টক থাকলে আমার মনে হয় সামান্য একটু টক থাকলে ভালো হতো। একেবারে সেই নবদ্বীপের দইয়ের মতো হয়ে গেছে, বড্ড মিষ্টি। এমনি খারাপ না, ভালোই খেলাম, ঠিক আছে। এবারে হচ্ছে আমরা আনন্দময়ী মিষ্টি খাবো। আনন্দময়ী মিষ্টি আমাকে অনেকেই বলেছিলেন যে আনন্দময়ী ভালো দোকান। এখানে আরও একটা দোকান আছে রাজভোগ, কিন্তু সেটা আমাদের যাওয়ার পথে না পড়ায় বা কাছাকাছি না হওয়ায় আমি আর সেটাই যাইনি। আনন্দময়ীর মিষ্টি নিয়েছি। আনন্দময়ীকে আমি 2টো মিষ্টি দিতে বলেছিলাম, কিন্তু ওরা আমাকে জোর করে বললেন যে না, 2টোতে হবে না, আমাদের অনেক সেরা মিষ্টি, তার মধ্যে 4টে। সেই 4টের মধ্যে আমি তো দেখিয়েছি আপনাদের মিষ্টিগুলি। তো বাটার রোল, তারপরে বৈকুণ্ঠ ভোগ, তারপরে বাটার স্কচ সন্দেশ এবং মঞ্জরি সন্দেশ। তো একটু আমি বাটার রোলটা খাই আগে। বাটার রোল, বাটার রোলটা বেশ মালাই দিয়ে একদম ইয়ে করা আছে, এই যে সুন্দর মালাই দেয়া। বাহ, ভালোই খেতে। একটা হালকা গোলাপ জলের গন্ধ আছে, যেটা আমার খুব ভালো লাগে। কম মিষ্টি, ভালো খেতে। এবারে খাই বৈকুণ্ঠ ভোগ। ওরা বললেন বৈকুণ্ঠ ভোগটা নাকি দারুণ খেতে, সেটা একটু না খেলেই নয়। ভালো, নতুন গুড়ের সন্দেশ, কম মিষ্টি দেয়া। আমার কিন্তু বৈকুণ্ঠ ভোগটা ভালোই লাগলো। বাটার স্কচটা অবশ্য হালকা মিষ্টি, খারাপ না, কমন সন্দেশ। আমার খুব বাটার স্কচ আহামরি লাগলো না। বাকি রইল মঞ্জরি। দেখি মঞ্জরি কি বলছে। আনন্দময়ীর একটা বিশেষত্ব আমি যেটা পেলাম সেটা হচ্ছে এদের মিষ্টিতে মিষ্টি কম, ফলে একটা মিষ্টি না, মানে যে কোনো একটা যদি পছন্দ করেন অনেকগুলো খেতে পারবেন। ভালো লাগলো, আমার মিষ্টি ভালো লাগলো। তবে এই 4টের মধ্যে এই বাটার রোলটাই কিন্তু সবচেয়ে বেশি ভালো খেলাম আমি। আর হ্যাঁ, বৈকুণ্ঠ ভোগটাও ভালো। তাহলে আপনারা যদি আগরপাড়া বেড়াতে আসেন একটু চেষ্টা করে দেখতেই পারেন এই মিষ্টির দোকানের ছোটোখাটো মিষ্টিগুলি। দাম খুব বেশি নয়, দাম তো আমি পরে বলেই দিচ্ছি আপনাদের। ভালো, খেতে খারাপ না। খাওয়া দাওয়া সেরে আবার একটু ঘোরাঘুরি হবে। মিষ্টিগুলি খেতে সত্যি খারাপ ছিল না, বলা যায় ভালোই ছিল। দইয়ের দাম তো আগেই বলেছি, 240 টাকা কেজি। বাকি আনন্দময়ী 4টি মিষ্টি 15 টাকা পিস। মিষ্টি খেয়ে এবার ঘাট থেকে চলে এসেছি পাশেই থাকা ধ্যান যোগাশ্রমের সামনে। এই আশ্রমের পোশাকি নাম মহর্ষি সন্তসেবী ধ্যান যোগাশ্রম। গেট ঠেলে ভিতরে তো ঢুকে গেলাম, কিন্তু সামনে কেউই নেই। আশ্রমের নিয়মাবলী রয়েছে ঢুকেই পাশে, আগে সেটাই একটু দেখে নেওয়া যাক। একটু এগিয়ে দেখলাম অনেকটা জায়গা নিয়ে এই আশ্রম। শুনলাম এই সংস্থার মূল আশ্রম নাকি বিহারে, সেখান থেকে এটি পরিচালিত হয়। তবে প্রচুর সবুজ চারিদিকে, এখানে থাকাও যায় শুনলাম। মূলত ধ্যান বা নাম গানের জন্য কেউ কেউ এসে এখানে থাকেন। ধ্যানের কারণ তো শান্ত নিরিবিলি পরিবেশ। এখনও দেখলাম নাম গান চলছে, তাই জন্য বেশ কিছু মানুষও এসেছেন। তবে এখানে ছবি তোলার বেশ একটু বিধিনিষেধ আছে, তাই বেশি ছবি তোলা গেল না। তবে গঙ্গার ধারে এই আশ্রমের পরিবেশটি আমার কিন্তু বেশ ভালোই লাগলো। ধ্যান যোগাশ্রমের ঠিক উল্টো দিকে আছে মা আনন্দময়ী আশ্রম। এবারে যাওয়া যাক সেখানেই। 2 আশ্রমের পাঁচিলের মধ্যে দিয়ে গিয়েছে পথ। এই পথ গিয়েছে সোজা গঙ্গার দিকে। তবে আমরা এখন চলুন আনন্দময়ী আশ্রমে ঢুকি। গেট খোলাই রয়েছে। ঢুকেই সামনে প্রশস্ত চাতাল নজরে পড়ল।
অনেকটা জায়গা নিয়ে সুন্দর সাজানো আশ্রম। আশ্রম দেখতে দেখতেই চলুন একটু আশ্রম সম্পর্কে জেনে নেওয়া যাক। 1958 সালে এই আশ্রম তৈরি হয়। এই আশ্রমের মূল মন্দির হল হিমালয়ের পাদদেশে হরিদ্বারের কঙ্খলে। এছাড়াও এই আশ্রমের আরও 25টি শাখা আছে। গঙ্গার ধারে শান্ত নির্জন আধ্যাত্মিক পরিবেশে বিশাল জায়গা জুড়ে বিস্তৃত আগরপাড়ার এই আনন্দময়ী আশ্রমটি। চারিদিকে এমন সবুজের সমারোহ, গোলাপ বাগান, ফুলের সমারোহ দেখে মন ভালো হয়ে যায়। নাটমঞ্চের সামনে অফিস ঘর, তার পেছনেই বাগানের মধ্যে আছে পঞ্চবটি এবং জব কুটির, কিন্তু সেদিকে কাজ হওয়া এখন বন্ধ। অফিস ভবনটি দেখলেই বোঝা যায় এটি বেশ পুরনো ইমারত। এবারে চলুন নাট মন্দিরে ঢোকা যাক। নাট মন্দিরে দেবতাদের গর্ভগৃহের দরজা এখনো খোলেনি, তবে তার সামনেই বসে নাম গান করছেন ভক্তরা। আমি থাকতে থাকতেই অবশ্য খুলে গেল নাট মন্দিরের দরজা। নাট মন্দিরে মায়ের বড় ছবি, পাশে জগন্নাথ দেব, সামনের মণ্ডপে মা দুর্গার মূর্তি। মায়ের হাসি মুখের ছবি মন ভরিয়ে দেবে। এছাড়াও মাতৃমন্দিরে আছে স্বামী মুক্তানন্দ গিরি মহারাজের শ্বেতপাথরের বিগ্রহ, ভোলানাথ, যোগেশ্বর, নির্মলেশ্বর রূপী 3 শিবলিঙ্গ, অষ্টধাতুর তৈরি রাধা গোবিন্দ, গৌর নিতাই, লক্ষ্মীনারায়ণ, শ্রী গণেশ, গরুড় এবং হনুমানজির বিগ্রহ। এবারে এলাম আবার প্রবেশদ্বারের সামনের দিকে। এখানে একদিকে পুকুর, সেই পুকুর ঘিরেই নানা কর্মকাণ্ড চলে এখানে। পুকুর ঘাটটিও ভারী সুন্দর। পুকুর ঘাটের পাশে আছে দোলমঞ্চ, দোলমঞ্চে রাখা রাধা কৃষ্ণের মূর্তি। এর একটু সামনে এগোলেই যজ্ঞ ঘর, সেটা পেরিয়ে গেলেই গোশালা। এখানে বেশ যত্নেই রাখা হয় গরুদের। এবার এগোই আরও একটু সামনের দিকে, পুকুরের ধার ঘেঁষে পথ দিয়ে। সামনেই আছে ভক্ত নিবাস, যেখানে এখানকার দীক্ষিত ভক্তরা এসে থাকতে পারেন। আর আছে ধ্যান মন্দির, আনন্দময়ী মায়ের মর্মর মূর্তি রাখা সেই ঘরে। মা আনন্দময়ী জীবনের কথা একটু জেনে নিলে দেখতে সুবিধে হয়। 1896 সালের 30শে এপ্রিল বর্তমান বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার খেওড়া গ্রামে আনন্দময়ী মায়ের জন্ম। ছোটবেলায় তার নাম ছিল নির্মলা সুন্দরী। বাবার নাম বিপিন বিহারী ভট্টাচার্য। বিপিন বিহারী ভট্টাচার্য পরবর্তী সময়ে সন্ন্যাস গ্রহণ করে মুক্তানন্দ গিরি নামে পরিচিত হন। ছোট থেকে নির্মলা সুন্দরী হরিনামের কীর্তন শুনে আত্মহারা হয়ে যেতেন। 1908 সালে ঢাকার বিক্রমপুরের রমণীমোহন চক্রবর্তীর সঙ্গে তার বিয়ে হয়েছিল। 1924 সালে রমণীমোহন ঢাকার নবাবের বাগানের তত্ত্বাবধায়ক নিযুক্ত হন। তার সঙ্গে নির্মলা সুন্দরীও ঢাকার শাহবাগে চলে আসেন। 1926 সালে তিনি সিদ্ধেশ্বরীতে কালী মন্দির প্রতিষ্ঠা করে ধর্মকর্মে আত্মনিয়োগ করেন। কথিত আছে এই মন্দিরে একদিন নির্মলা সুন্দরী দিব্যভাবে মাতোয়ারা হয়ে ওঠেন। সেই সময় তিনি প্রকাশিত হন আনন্দময়ী মূর্তিতে। সেই থেকে তার নাম হয় আনন্দময়ী মা। ঢাকার রমনায় তার আশ্রম তৈরি হয়। 1932 সালে স্বামীর সঙ্গে আনন্দময়ী মা উত্তর ভারতের দেরাদুনে চলে যান। সেখান থেকে তিনি জনগণকে আধ্যাত্মিকভাবে উদ্বুদ্ধ করতে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন। আর তার স্বামী রমণীমোহনও সন্ন্যাস গ্রহণ করেন। তিনি পরিচিত হন ভোলানাথ নামে। ভারত এবং বাংলাদেশে রমনা, খেওড়া, বারাণসী, কঙ্খলের মতো বিভিন্ন জায়গায় আনন্দময়ী মায়ের নামে আশ্রম, বিদ্যাপীঠ, কন্যাপীঠ, হাসপাতাল প্রভৃতি রয়েছে। 1982 সালের 27শে আগস্ট তিনি দেহত্যাগ করেন। তার দেহ হরিদ্বারের কঙ্খল আশ্রমে গঙ্গার তীরে সমাধিস্থ করা হয়। আশ্রম চত্বরে থাকা একটি রুদ্রাক্ষ গাছ আমার দৃষ্টি আকর্ষণ করল।
আশ্রমে দেখলাম নির্ভয়ে ঘুরে বেড়ায় একদল বেজিও। এই আশ্রমে দুর্গাপূজা, রথযাত্রা, জন্মাষ্টমী, দোল উৎসব, মায়ের আবির্ভাব তিথি, অন্নকূট, গীতা জয়ন্তী উৎসব, চৈতন্যদেবের আবির্ভাব তিথি ইত্যাদি পালিত হয়। আশ্রম পরিচালিত একটি দাতব্য চিকিৎসালয়ও আছে। বেলা 12টার মধ্যে এলে মন্দিরে ভোগ খাবার বন্দোবস্ত আছে। আনন্দময়ীর মায়ের আশ্রম দেখে এবার এসেছি গিরিবালা ঠাকুরবাড়ির সামনে। মিনিট 5 হাঁটা পথ। সামনের গেট দিয়ে ঢুকলে ঠাকুরবাড়ির দক্ষিণ দিকে মূল প্রবেশদ্বারের পাশেই অবস্থিত একটি বিশাল বাড়ির ভগ্নাবশেষ। বারান্দার অংশে ছাদ পর্যন্ত উঁচু 7-8টি থাম, তার ওপর ক্ষয়ে যাওয়া কড়িবর্গার কাঠ, ভিতরে 6টি ঘর, খানিক পরিষ্কার খানিক আবর্জনায় ঠাসা, মাথার ওপর ভগ্নপ্রায় ছাদ। এই বাড়িটি নিয়ে একটু মতভেদ আছে। অনেকের মতে পশ্চিমমুখী অর্থাৎ গঙ্গার দিকে মুখ করে টিকে থাকা এই বাড়ি আদতে প্রাচীন আগরপাড়া মিশনারি স্কুল, যা চালু হয়েছিল 1840 খ্রিস্টাব্দে। 185 বছর পেরিয়েও তার কাঠামো কিন্তু লুপ্ত হয়নি পুরোপুরি। এর পশ্চিম দিকে নদীর ধারে ছিল একটি ঘাটও, যা বর্তমানে লুপ্ত। বর্তমানে গিরিবালা ঠাকুরবাড়ির ট্রাস্টের জমিতেই অবস্থিত এই স্কুল। কিন্তু মন্দিরের প্রতিষ্ঠাকাল আর স্কুল সহ জমি বিক্রির মধ্যে অন্তত 1 দশকের ফারাক। তবে কি মন্দির সংলগ্ন আগরপাড়া মিশনের জমির একাংশ পরে কিনে নিয়েছিলেন গিরিবালা ঠাকুরবাড়ি কর্তৃপক্ষ, যার মধ্যে পড়ে ওই স্কুল বাড়িও? যদি গোড়া থেকেই অর্থাৎ নির্মাণের সময়েই ওই জমি মন্দির কর্তৃপক্ষের অধীনে থাকতো, তবে মূল প্রবেশদ্বারের পাশে এমন একটা পরিত্যক্ত কাঠামো রেখে দেওয়ার বদলে সেগুলি ভেঙে প্রবেশপথ প্রশস্ত করাই ছিল স্বাভাবিক। আবার মন্দির কর্তৃপক্ষের দাবি এটি মন্দিরেরই বাড়ি। গিরিবালা দেবী এখানে এসে থাকার জন্যই মন্দির লাগোয়া এই বাড়িটি নির্মাণ করেন। কিন্তু পরবর্তীতে আগুনে এই বাড়ি ভস্মীভূত হয়ে যায়। টিকে আছে এই কাঠামোটি। তাদের কথাতেও যুক্তি আছে। মন্দিরের গঠনশৈলী এবং এই বাড়ির গঠনের মধ্যে বেশ সাদৃশ্য মেলে। যাই হোক, সামনে থাকা এই কাঠামো কৌতূহল উদ্রিক্ত করেই। চলুন এবার মূল মন্দিরে যাওয়া যাক। 1911 সালে রানী রাসমণির নাতবউ গিরিবালা দাসী কর্তৃক আগরপাড়ার গঙ্গাপাড়ে প্রতিষ্ঠিত হয় এই রাধা গোবিন্দ মন্দির, যা পরবর্তীকালে গিরিবালা ঠাকুরবাড়ি নামেই বেশি পরিচিতি লাভ করে। সরকারি তথ্য বলছে 2021 সালের 8ই ডিসেম্বর রাধা গোবিন্দ কুঞ্জ অর্থাৎ এই গিরিবালা ঠাকুরবাড়িকে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে। তার কোনো বোর্ড অবশ্য নজরে এলো না। ঢুকেই নজরে আসবে সামনে থাকা বিশাল নাট মন্দির। আগে সেটাই দেখা যাক। বিরাট বিরাট পিলারের ওপর কড়িবর্গার ছাদ। নাট মন্দিরটি লম্বায় প্রায় 50 ফুট এবং প্রায় 40 ফুট চওড়া। মেঝে শ্বেতপাথরে বাঁধানো। নাটমন্দিরের উত্তর ও দক্ষিণে রয়েছে স্তম্ভ বোধিকা। নাটমন্দিরের কারুকার্য বৃন্দাবনকে মনে করায়। লতা গুল্ম পাতা দিয়ে বিভিন্ন শিল্পকলার কাজ দেখা যায় উপরে, খুব সূক্ষ্ম কাজ। নাট মন্দির পেরোলেই মূল মন্দির। অনেকে বলেন ছোট দক্ষিণেশ্বর। এক ঝলক দেখলে মনেও হবে ঠিক তাই। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন রানী রাসমণির নাতবউ গোপাল কৃষ্ণ দাসের বিধবা স্ত্রী গিরিবালা দাসী। মন্দিরে নিত্য পূজিত হন রাধা গোবিন্দ। বাংলার 1318 সনের 18ই জ্যৈষ্ঠ বা ইংরেজির 1911 সালের 1 জুন বৃহস্পতিবার এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছিল। অর্থাৎ মন্দিরের বয়স এখন প্রায় 125 বছর। নির্মাণ কার্যে খরচ হয়েছিল সেই সময়ে প্রায় 3 লক্ষ টাকা। অবসরপ্রাপ্ত ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার গগনচন্দ্র বিশ্বাস এবং SM ঘোষ অ্যান্ড কোম্পানি এই মন্দিরটি তৈরি করেছিলেন। রাধা গোবিন্দের এই মন্দিরটি দক্ষিণমুখী পঞ্চরত্ন মন্দির। 7 ফুট উঁচু বেদির ওপরে স্থাপিত। মন্দিরের প্রবেশপথের সিঁড়ির দুপাশে পাথরের 2 নারী মূর্তি রয়েছে, পাশ্চাত্য ধরনের,
যাদের হাতে ধরা রয়েছে বাতিদান। রাধা গোবিন্দ মন্দিরে লক্ষ্য করে দেখবেন নকশায় চারিদিকে বাঁশির ছাপ দেখা যায়। একদিকে হাঙরের মাথা আর প্রত্যেক দিকে দুটি করে বাঁশির আদল। গর্ভগৃহে আছে রাধা গোবিন্দের বিগ্রহ, কোষ্ঠী পাথরের কৃষ্ণ এবং অষ্টধাতুর রাধা বিরাজমান। সঙ্গে রয়েছে গণেশ, নারায়ণশিলা, অন্যান্য দেবদেবীর মূর্তি এবং গিরিবালা দেবীর জপরতা পিতলের মূর্তি। মন্দিরের এই রাধারানীর মূর্তিটি কিন্তু শিবানন্দ গিরি কর্তৃক প্রতিষ্ঠিত। গিরিবালা দেবীর উত্তরসূরিদের ইচ্ছায় 1985 সালের 23শে জানুয়ারি মহামণ্ডলেশ্বর শ্রী শ্রী শিবানন্দ গিরি মহারাজের তত্ত্বাবধানে হরিদ্বারের ভোলানন্দ সন্ন্যাস আশ্রম এই মন্দিরের দায়িত্ব গ্রহণ করেছে। গিরিবালা প্রতিষ্ঠিত মূর্তিটি চুরি গিয়েছিল। পরে একটি শ্বেতপাথরের মূর্তি পূজিত হতো, যা অসাবধানতাবশত ভেঙে যায়। এরপরে শিবানন্দ গিরি বৃন্দাবন থেকে এই রাধারানীর মূর্তি গড়িয়ে নিয়ে আসেন। মন্দিরের পশ্চিম দিকে রয়েছে গিরিবালা ঘাট। গঙ্গার ঘাটে যাওয়ার জন্য রয়েছে চাঁদনি দালান। তার দুপাশে তিনটি করে মোট 6টি শিব মন্দির রয়েছে: কামেশ্বর, রাজেশ্বর, গোপেশ্বর, তারকেশ্বর, ভুবনেশ্বর এবং গিরিশ্বর। প্রতিটি শিব মন্দিরের দরজায় খিলানের উপর রাধাকৃষ্ণের বিভিন্ন লীলাদৃশ্য নকশা করা রয়েছে। মন্দিরে নিত্য পুজো ছাড়াও প্রতিষ্ঠা দিবসে উৎসব হয়। এছাড়াও রাধাষ্টমী, জন্মাষ্টমী, দোলযাত্রা, ঝুলন যাত্রা, রাসযাত্রা প্রভৃতি উৎসবও হয়ে থাকে। শিবরাত্রির দিন সারা রাত ধরেই শিব মন্দিরগুলিতে পুজো চলে। এই মন্দিরে ভোগ খাওয়ার ব্যবস্থাও আছে। দু একজন হলে সকাল 10টায় এসে 120 টাকা দিয়ে কুপন কেটে নিলেই হবে। তার বেশি লোক হলে একটু খবর দিয়ে আসলে ভালো হয়। ভোগ আগে থেকে বুক করতে হলে ফোন নম্বরটি আমাদের কমেন্ট বক্সে চাইলে আমরা দিয়ে দেব আপনাকে। মন্দিরের পাশে গিরিবালা ঘাট। ঘাটে যাওয়ার চাঁদনি রয়েছে শিব মন্দিরগুলির মাঝখানে। সেখান দিয়েই এবার যাব গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে এখন মানুষের ভিড়। গোধূলি বেলায় ম্রিয়মান আলোয় গঙ্গার এখন অন্য শোভা। কেমন যেন মায়াময়ী লাগছিল চেনা গঙ্গাকে। কাজ প্রায় শেষ। এবার একটু বসলাম গঙ্গার ঘাটে জলের ধারে। অনুভব করার চেষ্টা করছিলাম ঘাটের সঙ্গে নদীর জলের চুপ কথাকে। ধীরে ধীরে কমে আসছে দিনের আলো। নদীর ওপারে জ্বলে উঠেছে বাতি। সন্ধ্যালোকের গঙ্গার শোভা অনুভূতিমালায় জড়িয়ে এবার ঘরে ফেরার পালা। চলে এসেছি আগরপাড়া স্টেশনে। এবারে বলি, আমি কিন্তু গোটা সফরটাই পায়ে হেঁটে ঘুরেছি, কিন্তু সেটা শুধুমাত্র আমার স্বাদ এবং সাধ্য আছে তাই। আপনি ভয় পাবেন না, অটো এবং টোটো আছে। স্টেশন থেকে যেতে বা স্টেশনে ফিরে আসতে কোনো অসুবিধাই হবে না। দ্রষ্টব্যগুলির অধিকাংশই কাছাকাছি, সেগুলি খুব সহজেই পায়ে হেঁটে দেখে নিতে পারবেন। নৈহাটি লোকাল ঢুকছে প্ল্যাটফর্মে। এবার আমি ট্রেনে উঠি। বাকি কথা ট্রেনে উঠে যেতে যেতে বলছি। আগরপাড়া এলে ট্রেনে আসা যাওয়া করাই সুবিধাজনক। আপে শিয়ালদহ বা দমদম থেকে, ডাউনে নৈহাটির দিক থেকে ট্রেনে সহজেই আগরপাড়া আসা যায়। বাসেও আসতে পারেন। শ্যামবাজার বা ডানলপ থেকে বারাকপুরগামী বাস ধরে সহজেই চলে আসা যায় আগরপাড়ায়। এখানে থাকার দরকার পড়ে না। দিনের দিন খুব সহজেই এসে ঘুরে চলে যাওয়া যায়। দুপুরে বা সন্ধ্যেতে কেউ কিছু খেতে চাইলে অনেক রেস্টুরেন্ট বা খাবারের দোকান আছে, অসুবিধে হবে না। তবে মন্দিরগুলির চত্বরে বা গঙ্গার ধারের দিকে কিন্তু খাবারের দোকান কম। যাওয়ার আগে একটা ছোট্ট ঘোষণা। আমাদের নতুন ধরনের শো কিছু কিছু কথা শুরু হয়েছে। ইতিমধ্যে
দুটি পর্ব প্রকাশিত হয়েছে। সাম্প্রতিক নানা অসঙ্গতি বা অনুচিত বিষয় নিয়ে এই অন্য ধরনের অনুষ্ঠান দেখতে ভুলবেন না আমাদের এই চ্যানেলেই। আজ তাহলে এখানেই শেষ করি। আবার ফিরে আসব সামনের বুধবারে নতুন কোথাও যাওয়া এবং খাওয়া নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের ইউটিউব চ্যানেল।